ওয়েলকাম স্টুডেন্ট, তোমাদের সকলকে স্বাগত তোমাদের কোচিং সেন্টার আদর্শলিপি কোচিং সেন্টারে। স্টুডেন্ট, তোমরা যারা অ্যাসপারেন্টার রয়েছো তাদের একটা সমস্যা কিন্তু রয়ে গেছে বা রয়ে যাচ্ছে। আমাকে প্রত্যেকেই SMS করছে আমার পার্সোনাল নাম্বারে, যারা ভিডিও দেখছে পরিচিত যারা, যে প্রত্যেকে জিকে কত পড়তে হবে, কোথার থেকে পড়তে হবে, কি পড়তে হবে এটা বুঝতে পারছো না। দেখো, আমি তোমাদেরকে আগেই বলে দিই, জিকে পড়তে গেলে তোমাকে কিন্তু আগে কোনো বিগত বছরের যেটার জন্য খাটছো তোমরা সেই প্রশ্নপত্রটাকে ফলো করতে হবে। প্রশ্নপত্রে দেখে বুঝতে হবে যে কোন কোন ধরনের জিকে গুলোকে পরীক্ষায় দিচ্ছে, সেই জিকে গুলোকে ভালো করে আগে পড়তে হবে। দেখো, জিকের ভাগ আছে, ডিটেলস জিকে পড়তে হয় আর ওয়ান টাইমার বা স্ট্যাটিক জিকে পড়তে হয়, ওয়ান লাইনার। ঠিক আছে, এবার এই যে ওয়ান লাইনার জিকে গুলো আছে এইগুলো কিন্তু তোমাকে যে কোনো একটা কি বই বলবো, দেখো বই বলতে গেলে অনেকই আছে, বইয়ের কোনো পার্টিকুলার বই আমি এখন নাম করছি না, তোমাদের যার কাছে যে বই আছে তোমরা জেনারেল নলেজের একটা বই কেনো, যেখানে দেখো গা ওয়ান লাইনার দেয়া আছে, যেমন ভারতের প্রথম পুরুষকে, নদীগুলো কি কি, বাঁধগুলি কি কি, প্রকল্পগুলি কি কি, তারপরে ধরে রাখো জলবিদ্যুৎ কেন্দ্র কি কি, এই ধরনের কিছু কিছু স্ট্যাটিক জিকে, যেটা বেশি বিস্তারে লেখা নেই, শর্ট লেখা আছে। প্রথমে কিন্তু তোমাকে সেটা পড়তে হবে, কারণ যদি তুমি বেশি ইন ডিটেলস পড়তে যাও প্রথম থেকে, তাহলে কিন্তু সময়টা প্রচুর বেশি লেগে যাবে আর তুমি কিন্তু ডিমোটিভেট হয়ে পড়বে, অর্থাৎ হতাশ হয়ে পড়বে যে একটা পড়া করতেই এত, একটা নদী পড়তেই এত লেগে যাচ্ছে, তাহলে আমি পাস করব কি করে, ডিমোটিভেট হয়ে যাবে। প্রথমে যেটা করবে কি, দুটো বই তোমরা কিনবে, যে একটা ডিটেলসের জন্য, একটা ওয়ান লাইনারের জন্য। এবার যে ওয়ান লাইনার বা বক্স আকারে যেগুলো দেয়া থাকে এই ধরনের জিকে বই একটা মার্কেট থেকে কেনো, পড়তে থাকো। কি পড়বে, ওই জিকে বইটাকে নাও, পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলো এসেছে যেটার জন্য তোমরা খাটছো সেই প্রশ্নগুলোকে দেখো যে কোথা থেকে এসছে। যদি বুঝতে অসুবিধা হয়, তোমাদের যদি কোনো সিনিয়র দাদা থাকে বা আমাদের সাথে যোগাযোগ করো কমেন্ট বক্সে গিয়ে, যে আমাদের এই সমস্যা হচ্ছে, সেখানে যদি তোমাদের নাম্বার তোমরা দাও, আমরা আমাদের দিক থেকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। যে কোন প্রশ্নগুলো দেখা গেলে একটা প্রশ্ন এসেছে এমন ভাবে যে তোমরা বুঝতেই পারছো না যে প্রশ্নটা কিসের পার্ট, ইতিহাসের না ভূগোলের, এইটা হয়ে যাবে সমস্যা। আর যদি তোমরা বুঝতে পারো যে কিসের পার্ট, তাহলে তোমাদেরকে ভালো করে পড়তে হবে। বুঝতে পেরেছো? মানে সেইগুলোকেই ভালো করে পড়তে হবে, যে না এইটা বুঝে গেছি আমি এর পার্ট, এখান থেকে ভালো করে পড়ে নিলাম, এটা বুঝে গেছি এর পার্ট, ভালো করে পড়ে নিলাম। বুঝতে পারলে? যে ধরনের মানে প্রশ্নগুলোকে আসছে তোমাদের সেই বই থেকে সেইগুলো পড়তে হবে। যেমন মনে কর বলে দিল তোমাদের যে এই শহরটা কোন নদীর তীরে অবস্থিত, অর্থাৎ নদীর তীরবর্তী শহরগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। এটা কত নম্বর তপশিলে রয়েছে, অর্থাৎ তপশিলটা তোমাদের পড়তে হবে। এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে। এবার বলবো স্যার তাহলে এবার কত নম্বর আর্টিকেল বলেছে মানে সব পড়তে হবে না, আর্টিকেলও ইম্পর্টেন্ট আর্টিকেল আছে। প্রথমে তোমাদের বলে দিই, তোমাদের 1 থেকে 49 পর্যন্ত যতগুলো আর্টিকেল রয়েছে খুব ভালো করে পড়ে নেবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই আর্টিকেলগুলোকে খুব ভালো করে পড়বে। তারপরে মুখ্যমন্ত্রী, যারা তোমরা ফেমাস ব্যক্তি রয়েছে দেশের, তারা কত নম্বর আর্টিকেলের সঙ্গে রিলেটেড বা যুক্ত রয়েছে এইগুলোকে পড়বে। ঠিক আছে, সুপ্রিম কোর্ট কত নম্বর আর্টিকেলের সঙ্গে রয়েছে, হাইকোর্ট কত নম্বর আর্টিকেলে রয়েছে, এইগুলোকে পড়তে হবে। আর্টিকেল মানে ধারা। তো এই ধরনের গুলো তোমাদের বুঝতে হবে, বুঝে পড়তে হবে। আর আমি যে প্রশ্নগুলো দেখবে জিকে তোমাদের সাথে শেয়ার করি, এগুলোকেও পড়বে। এগুলো কি জানো তো, এগুলো বিগত বছরের পরীক্ষাতে এসেছে অথবা সামনের পরীক্ষাতে কিন্তু আসতে পারে, বেছে বেছে তৈরি করি। এগুলোও তোমরা পড়তে পারো। তোমাদের দেখো, বাঁচতে গেলে তোমাদেরকে খাটতে হবে। তোমরা বাড়িতে ভালো করে বই পড়ো আর এই জিকে প্র্যাকটিসগুলোকে ভালো করে নজর রাখো। আমি বলছি তোমরা কিন্তু পরীক্ষায় জিকেতে ভালো রেজাল্ট করতে পারবে। এরপরে তোমাদের রিজনিং, ম্যাথ প্রত্যেকটা ক্লাসে নিয়ে আসবো, বাট একসাথে আস্তে আস্তে নিয়ে আসবো, সব একসাথে সবটা হয়ে উঠছে না। ঠিক আছে, তোমরা সাথে থেকো, তাহলেই নিয়ে আসতে পারবো। আর জিকে সম্পর্কে যে কথাটা বলছিলাম, যে জিকে পড়তে গেলে কিন্তু তোমাদের দুটো বই কিন্তু অবশ্যই কিনতে হবে। আগে দুটো বই কেনো, ঠিক আছে, সে যে লেখকে তোমাদের ভালো লাগে। তারপরে একটা থেকে যদি মনে করো পড়লে মনে করো নদীর তীরবর্তী শহর তোমার পড়া হয়ে গেল, এইবার গিয়ে পড়ো ওই যে নদীগুলোর নাম আছে, এই নদীগুলো কোথা দিয়ে গেছে, কোন কোন রাজ্য দিয়ে গেছে, কোন কোন ফেমাস জায়গা দিয়ে গেছে, কোন কোন অভয়ারণ্যর পাশ দিয়ে গেছে, কোন কোন মানে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু দিয়ে দেয়। দেখা গেল তাজমহল একটা স্মৃতিসৌধ, একটা ফেমাস মানে আমাদের ভারতের একটা টুরিস্ট স্পট, তো এটার পাশ দিয়ে কোন নদী বয়ে গেছে দিতেই পারে, দিচ্ছে তো।
তো এইভাবে বুঝে পড়তে হবে। আর যদি তুমি না বুঝে পড়ো তাহলে তোমার শুধু প্রেসার বাড়বে, আর কোনো লাভ হবে না। ঠিক আছে, স্মার্ট ওয়ার্ক করতে হবে, অর্থাৎ বুঝতে হবে কোনগুলো পরীক্ষায় দিচ্ছে, সেইগুলোকে আগে পড়তে হবে। বাকি যেকে পড়তে হবে না বলছি না, কিন্তু আগে যেগুলো এক্সামে দিচ্ছে সেগুলোকে পড়তে হবে। ঠিক আছে, তো আজকে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ জিকে শেয়ার করব। তো তোমরা অবশ্যই কিন্তু ক্লাসটাতে নজর রাখবে। এই জিকেগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমি বলছি তোমরা মিলিয়ে দেখতে পারো, খুঁজে দেখতে পারো যে এগুলো ইম্পর্টেন্ট কিনা। ঠিক আছে, তোমাদেরকে বাঁচতে যাতে না হয়, তোমাদের সময় যাতে নষ্ট না হয়, সেই জন্য আমরা তোমাদের সাথে যুক্ত হয়েছি এবং খুব সহজভাবে সরলভাবে জিকেগুলো তোমাদের সাথে অ্যানালাইসিস করে দেওয়ার চেষ্টা করছি তোমাদের জন্য। বদলে আমাদের কিচ্ছু চাই না, শুধু চ্যানেলটাকে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এটাই চাওয়া। কেন শেয়ারের জন্য টাকা পাবো তা না, আসলে তোমাদের মতো এমনও কিছু জন রয়েছে যারা সুযোগ সুবিধা পাচ্ছে না, বুঝতে পারছে না, গাইডলাইন্স ঠিকঠাক নেই, তাদেরকে যদি গাইড করতে পারি, আমাদের গাইডেন্স পেয়ে যদি তোমরা জীবনের চলার পথে সফল হতে পারো, এর থেকে বেশি পাওয়া আমাদের কাছে আর কিছু হতে পারে না। তাই বলছি স্টুডেন্ট, তোমরা ভালো করে নজর রাখবে। আর ইম্পর্টেন্ট জিকেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি, স্ক্রিনেও নজর রাখো। এই জিকেগুলো কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর ভালো না লাগলে সেটাও কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তোমরা স্ক্রিনে নজর রাখো, তোমাদের সামনে ইম্পর্টেন্ট জিকেগুলো নিয়ে আমি আলোচনা শুরু করছি। চলো আজকের আলোচনা শুরু করি। স্ক্রিনে তোমরা প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ যে প্রাচীনকালে শিলাদিত্য নামে কে পরিচিত ছিল। দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু সামনের যে পরীক্ষাগুলো আসতে চলেছে বা হয়ে গেছে দিয়েছে। হ্যাঁ, অর্থাৎ কোনটা কার উপাধি, এই উপাধিগুলো তোমরা তোমাদের বই থেকে পড়ে নেবে। তোমরা তোমাদের বই থেকে পড়ে নিলে আশা করছি এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় দেয় তোমরা পারবে। ঠিক আছে, প্রাচীনকালে শিলাদিত্য নামে কে পরিচিত ছিল, অপশনগুলো তোমরা দেখতে পাচ্ছ। শিলাদিত্য বলছে অজাতশত্রু, বিন্দুসার, খারবেল, হর্ষবর্ধন। সঠিক যে অ্যান্সার সেই অ্যান্সারটা হচ্ছে হর্ষবর্ধন। হ্যাঁ, শিলাদিত্য উপাধি ছিল হর্ষবর্ধনের। তোমাদের জন্য আরেকটা প্রশ্ন রাখলাম, যেই প্রশ্নটা হচ্ছে যে কাকে, হর্ষবর্ধনকে এই মানে শিলাদিত্য ছাড়া আর কোন উপাধি দেওয়া হয়েছিল এবং কে দিয়েছিলেন। বেশ, আমি উপাধিটা বলে দিচ্ছি, সকলোত্তর পথনাথ এই উপাধিটা দেওয়া হয়েছিল হর্ষবর্ধনকে। তোমাদের জন্য প্রশ্ন রইল কে দিয়েছে উপাধিটা। ঠিক আছে, পরের প্রশ্ন, জেমস বন্ড চরিত্রটির সৃষ্টি করেন কে। দেখো জেমস বন্ড একটা হিরো। ঠিক আছে, ম্যাক্সিমাম তোমরা হলিউডের যে মুভি রয়েছে সেই মুভিতে জেমস বন্ড 007 এই ধরনের কিছু দেখবে মুভি। ঠিক আছে, এই এই যে হিরোর চরিত্র, এইটার স্রষ্টাকে, অর্থাৎ কে এই চরিত্রটা তৈরি করেছিল। অপশন সি এ যেটা তোমরা দেখতে পাচ্ছ, ইয়ান ফ্লেমিং। এই ইয়ান ফ্লেমিং জেমস বন্ড চরিত্রের স্রষ্টা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, এখানে একটু বানানটা ভুল আছে, কায়া না কায়াত। হ্যাঁ, এটা হচ্ছে কায়াত কোন দেশের মুদ্রার নাম। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এই যে কায়াত যে তোমাকে বলছে, এটা পরীক্ষায় কিন্তু দিয়ে থাকে এই কায়াতটা। হ্যাঁ, এই কায়াত মানে কোন দেশের মুদ্রা, কোথা, রাজধানী কোনটা, তাদের যে আমাদের সংসদ রয়েছে সেটার কি নাম, বা তাদের যে কার্যকারী ভবন আছে তার কি নাম, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় দেয়। তো তোমরা কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু পড়ে রাখবে। হ্যাঁ, মনে রাখবে কায়াত হচ্ছে মায়ানমারের মুদ্রা। ভারতের প্রতিবেশী একটা দেশ মায়ানমার। তারপরে প্রশ্ন দেখো, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে সমস্ত নাগরিককে বাক স্বাধীনতা এবং অভিব্যক্তি স্বাধীনতা দেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের যে বাক স্বাধীনতার অধিকার, এটা আমাদের একটা মৌলিক অধিকার। ঠিক আছে, এই মৌলিক অধিকারটা সংবিধানের কত নম্বর ধারাতে আছে এটাতে কিন্তু তোমাদের পড়তে হবে। দেখো আমি তোমাদের বলে দিচ্ছি, সঠিক অ্যান্সারটা হচ্ছে 19 নম্বর ধারা। তোমাদের জন্য প্রশ্ন রইল 17 নম্বর ধারায় কি বলা হয়েছে। হ্যাঁ, এটা তোমাদের প্রশ্ন রইল। আরেকটা কথা তোমাদের বলে দিই, সংবিধানের যে মৌলিক মানে কর্তব্যগুলো রয়েছে, হ্যাঁ, এই মৌলিক কর্তব্যগুলো পড়বে, সাথে মৌলিক অধিকারগুলো পড়বে। সব থেকে বেশি যেটা পড়বে সেটা হচ্ছে মৌলিক অধিকার। ভারতের যতগুলো মৌলিক অধিকার আছে সবগুলোকে ধরে ধরে আর্টিকেল সমেত, অর্থাৎ ধারা সমেত পড়বে, কারণ এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। বুঝতে পেরেছো? পরবর্তী প্রশ্ন দেখো, দুধের সর্বাধিক কোন প্রোটিন পাওয়া যায়। দেখো দুধের প্রোটিন জানতে গেলে তোমাকে জানতে হবে প্রোটিন ছাড়া কিন্তু দুধ তৈরি হয় না। ঠিক আছে, এবার কোন প্রোটিন, সেই প্রোটিনটার নাম হচ্ছে ক্যাসেন। হ্যাঁ, বানানটা অনেক জায়গায় অনেক রকম দেখবা, ইংরেজি থেকে বাংলা করা হয়েছে দেখে বানানটা এরকম হচ্ছে, অনেকে কয়েকা দন্ত ছয়কা দন্ত না ক্যাসেন বলে, এখানে দেখছে ক্যাসেইন। ঠিক আছে, এটা নিয়ে মতান্তর করে কোনো লাভ নেই। যেটা বলছি শোনো, প্রোটিন, দুধের যে প্রোটিন থাকে তার 80%ই থাকে
ক্যাসেইন, মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় দেয়। পরের প্রশ্ন দেখো, অজন্তার চিত্রলিপি বর্ণনা করে, অর্থাৎ অজন্তার গুহার ভেতরে যে চিত্রগুলি দেয়া আছে সেই চিত্রগুলি কি বর্ণনা করে, অর্থাৎ কিসের কাহিনী, রামায়ণের কাহিনী, জাতকের কাহিনী, বাইবেল, উপনিষদ, কোনটা? সঠিক অ্যান্সার তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে জাতকের কাহিনী। হ্যাঁ, কার কাহিনী? জাতক। তোমাদের একটা কথা বলে রাখি, জাতকটা কি? জাতক হচ্ছে বুদ্ধদেবের যে আগের যে জন্মগুলো ছিল সেই জন্মের কাহিনীগুলো এই জাতকের কাহিনীতে কাহিনী হিসাবে বর্ণিত আছে, মনে রাখবে। তো অজন্তায় জাতকের কাহিনী সম্পর্কে তোমরা জানতে পারো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, দ্য রিডিসকভারি অফ ইন্ডিয়া। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আমি আরেকটা প্রশ্ন করে দিচ্ছি, এখানে লেখা আছে দ্য রিডিসকভারি অফ ইন্ডিয়া, কার লেখা? সঠিক অ্যান্সার হচ্ছে মেঘনাথ দেশাই। আমি তোমাদের জন্য একটা প্রশ্ন করছি যে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটা কে লিখেছিল? এখানে রিডিসকভারি আছে, আমি তোমাদের বললাম ডিসকভারি অফ ইন্ডিয়া। হ্যাঁ, অনেক প্রশ্ন, অনেক ছাত্র কিন্তু কনফিউশন হয়ে যায় এই প্রশ্নগুলো দেখে, মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, দেবগিরি কাদের রাজধানী ছিল? দেবগিরি কাদের রাজধানী ছিল? অপশনে দেখতে পাচ্ছ যেটা, তাদের ভেতরে সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে যাদবদের। যাদবদের রাজধানী ছিল দেবগিরি। পরের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, সিএডি পুরো নাম, পুরো নাম তোমরা পড়ে যাবে, পুরো নাম কিন্তু এক্সামে এখন দিচ্ছে। সিএডির পুরো নাম যেটা, সেখানে অপশন এতে তোমরা যেটা দেখতে পাচ্ছ কম্পিউটার এইডেড ডিজাইনিং, এটা হচ্ছে সিএডির ফুল ফর্ম। কম্পিউটার তোমরা আলাদা একটা বই কিনতে পারো, অথবা আমাদের এই ক্লাস করেও কম্পিউটারে যখন স্পেসিফিক ভিডিও নিয়ে আসবো কম্পিউটার বিষয়ে জিকে, তো তখন সেইগুলো করতে পারো, অথবা তোমরা বাড়িতে কম্পিউটারে যদি কিছু জিকে বই থাকে সেখান থেকে ইম্পর্টেন্ট জিকে গুলো বেছে পড়ে নেবে, কারণ পরীক্ষাতে কম্পিউটার থেকে জিকে পরীক্ষায় দিচ্ছে। ঠিক আছে, তো মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করে? ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন খুব ইম্পর্টেন্ট, যাকে ভারতের ব্রিটিশ পার্লামেন্টের প্রথম সদস্য ছিলেন যিনি, ভারতীয়, তিনি একজন ভারতীয় ছিলেন কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য ছিলেন। আশা করি তার নাম বুঝে গেছো, দাদাভাই নৌরোজি, মনে রাখবে। হ্যাঁ, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করে? দাদাভাই নৌরোজি। বাবর কোন ভাষায় আত্মজীবনী লিখেছেন? দেখো এখানে একটা কথা তোমরা দেখতে পাচ্ছ, ভাষা, ভাষা কিন্তু সচরাচর দেয় না, কি দেয় যে আত্মজীবনীর নাম কি। তাহলে বাবর এখানে ভাষাটা কেন দিল? ইন ডিটেলস বুঝতে গেলে তোমাকে বুঝতে হবে যে বাবর যে ছিল, বাবর কিন্তু তুর্কি ছিলেন, তুর্কি ভাষায় লিখতেন। হ্যাঁ, কিন্তু পরে মুঘলদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা লেখার ল্যাঙ্গুয়েজ হিসেবে ফার্সিকে ব্যবহার করা হতো। বাবরের পরবর্তী যতজন শাসক ছিলেন তাদের লেখা জীবনী অথবা আত্মজীবনী প্রতিটা কিন্তু ফার্সি ভাষায় লেখা হতো, কিন্তু বাবরের নিজের আত্মজীবনী, আত্মজীবনী মানে নিজে লেখেন, আর জীবনী মানে যে কারো ঘটনা অন্য কেউ লিখে দেয়। তো এই আত্মজীবনী মুঘল সাম্রাজ্যের দুজন সম্রাট, সম্রাট বলা ভুল, শাসক লিখেছিলেন। হ্যাঁ, তো সেই শাসকের ভেতরে, বা সুলতান, সুলতান বলবো না, শাসক বলবো, তো তার মধ্যে বাবর লিখেছিল তুজুকি বাবরি, কোন ভাষায়? তুর্কি ভাষায়। আর জাহাঙ্গীর লিখেছিল তুজুকি জাহাঙ্গীরি, জাহাঙ্গীরি যেটা লিখেছিল তুজুকি জাহাঙ্গীরি সেটা কিন্তু ফার্সি ভাষায়। কিন্তু এদের যে বংশ ছিল মোগল বংশ, সমস্ত বইগুলো শুধু এই তুজুকি বাবরি ছাড়া ম্যাক্সিমামটা ফার্সি ভাষায়। ঠিক আছে, এই জন্য এখানে ভাষাটা উল্লেখ করেছে, যেহেতু এর ভাষাটা তুর্কি, এই কারণে। ঠিক আছে, মনে রাখবে বাবরের যে যুদ্ধ কৌশল তাকে কি বলতো, এই যে এই ধরনের প্রশ্নগুলো এক্সামে দিয়ে দেয়। ঠিক আছে, দেখো তোমরা পড়লেই হবে না, শুধু পড়া করে গেলাম তাই করলে হবে না, ইম্পর্টেন্ট জিকে গুলোকে বুঝতে হবে কোন জিকে গুলো দিচ্ছে, না হলে তোমরা এত পড়বে দেখবে কমন পাচ্ছ না, ভুলে যাচ্ছ। ঠিক আছে, এই সমস্যাগুলো কিন্তু তোমাদের সম্মুখীন হতে পারো তোমরা। পরে দেখো 12 নম্বরের যে প্রশ্নটা তোমরা দেখছো, বলছে শিরক্ষ এই কথাটির অর্থ কি? দেখো শিরক্ষ রিলেটেড টু বায়ু। হ্যাঁ, মনে রাখবে, তাহলে এখানে বায়ু একটাই আছে, স্থানীয় বায়ু, তাহলে শিরক্ষ কার সাথে সম্পর্কযুক্ত? স্থানীয় বায়ুর সাথে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নতে বলছে টিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আকরিক কি? টিনের সব থেকে গুরুত্বপূর্ণ আকরিক, এইখানে আরেকটা কথা বলে রাখি, প্রতিটা ধাতুর আকরিক পড়ে যাবে। ঠিক আছে, মনে রাখবে টিনের সব থেকে আকরিক অপশন বি তে তোমরা যেটা দেখতে পাচ্ছ ক্যাসিটারাইট, এটা হচ্ছে টিনের সব থেকে গুরুত্বপূর্ণ আকরিক। 14 নম্বর প্রশ্নটাকে তোমরা দেখো, ভারতীয় সংবিধানে নিম্নলিখিত কোন অনুচ্ছেদে বিধান পরিষদ সৃষ্টি বা
রাজ্যের পরিষদ বিলুপ্তি, মানে রাজ্যে বিধান পরিষদ বিলুপ্তির কথা আছে। দেখো বিধান পরিষদ সম্পর্কে আগে একটা কথা তোমাদের বলে রাখি, যে কোনো আমাদের দেশ যে সিস্টেমে চলে, রাজ্য কিছুটা সিমিলার সিস্টেমে চলে। দেখো আমাদের দেশে, আমাদের যদি বলা হয় আমাদের দেশের বা কেন্দ্রীয় আইন কক্ষ, সেক্ষেত্রে কথাটা মনে রাখবে, কেন্দ্রীয় আইন কক্ষ, সেক্ষেত্রে যখনই আইন কক্ষ বলবে, প্রথমে রাষ্ট্রপতি আসবে, তারপরে রাজ্যসভা আসবে, তারপরে লোকসভা আসবে, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের কেন্দ্রের। কিন্তু রাজ্যের আইন কক্ষ যদি তোমাকে বলে, রাজ্যের আইন কক্ষ জানতে গেলে তোমাকে এটা কি বলতে হবে, যে রাজ্যের সবার আগে থাকে রাজ্যপাল, রাজ্যপালের পরে থাকে বিধান পরিষদ, আর বিধান পরিষদের নিচে থাকে বিধানসভা। এই তিনটে নিয়ে রাজ্য আইনি পরিষদ তৈরি হয় বা রাজ্য আইনসভা তৈরি হয়। এই যে রাজ্য আইনসভা, এই রাজ্য আইনসভার বিধান পরিষদটা, এটা কিন্তু মানে পার্মানেন্ট নয়, হ্যাঁ। এটাকে রাজ্য, আমাদের সব রাজ্যের কিন্তু বিধান পরিষদ নেই, কিছু কিছু রাজ্যের আছে, কিছু কিছু রাজ্যের নেই। তাহলে কি, নিশ্চয়ই রাজ্য তার ইচ্ছা অনুসারে বিধান পরিষদ রাখতে পারে অথবা বিলুপ্ত করতে পারে। আমাদের পশ্চিমবঙ্গেরও ছিল, তোমাদের জন্য প্রশ্ন রইল যে পশ্চিমবঙ্গের যে বিধান পরিষদ ছিল, সেই বিধান পরিষদের অবলুপ্তি বা বিধান পরিষদকে বিলুপ্ত কবে করা হয়েছে, ঠিক আছে? মনে রাখবে এই প্রশ্নটা। তাহলে এই যে বিধান পরিষদ, এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে? অপশন এতে যেটা দেখতে পাচ্ছ, আর্টিকেল হচ্ছে 169, এতে বিধান পরিষদ সৃষ্টি বা বিলুপ্তির কথা রয়েছে, ঠিক আছে? বেশ, পরবর্তী প্রশ্ন তোমরা দেখো। পরবর্তী প্রশ্নে বলছে, মানুষের রক্তের শ্রেণীবিভাগ কে করেন? রক্তের শ্রেণীবিভাগ জানো, এ বি যেরকম শ্রেণী হয়, ও, এই যে শ্রেণীবিভাগ, এটা কে করেছিলেন? এটা করেছিলেন ল্যান্ডস্টেইনার। বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার আমাদের রক্তের শ্রেণীবিভাগ করেছিলেন। পরের প্রশ্ন দেখো, রেগুলেটিং অ্যাক্ট, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা পড়ে যাবে, হ্যাঁ। দেখো প্রশ্ন বলছে যে 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী প্রতিষ্ঠিত কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? দেখো এটা পরাধীন ভারতের সুপ্রিম কোর্ট, এই নিয়ে কিন্তু পরীক্ষায় গলিয়ে যায়, ঠিক আছে? এটা পরাধীন ভারতের সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টে যিনি সভাপতি বিচারপতি ছিলেন, তার নাম হচ্ছে স্যার এলিজা ইম্ফে। হ্যাঁ, স্যার এলিজা ইম্পে হচ্ছে ভারতের রেগুলেটিং অ্যাক্ট অনুসারে তৈরি সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি, ঠিক আছে? হরিলাল যে কানাইয়া করে দিও না। পরের প্রশ্ন দেখো, বলছে 281 অ্যান্ড বিয়ন্ড, এটা কার আত্মজীবনী? ঠিক আছে, এখানে একটু বানান ভুল আছে, এটা কার আত্মজীবনী? দেখো তোমরা সচিন টেন্ডুলকারের বা হার্সাল গিবসেরটাও জানো, এটা হচ্ছে ভিএস ভিভিএস লক্সমন। ভিভিএস লক্সমন ভারতের টেস্ট ক্রিকেটে এবং একদিনের যে ম্যাচগুলো হয়, আন্তর্জাতিক ম্যাচ, তাতে কিন্তু খুব, ওয়ানডে যেটাকে বলে, তাতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্সমন, এরা কিন্তু একটা সময় ইন্ডিয়ান টিমকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যায়, ঠিক আছে? পরের যে একটা প্রশ্ন, সেটা দেখতে পাচ্ছি কি বলছে। বলছে আল্ট্রাসাউন্ড সম্পর্কিত কম্পাঙ্কের পরিসীমা কত? আল্ট্রাসাউন্ড, ঠিক আছে? এখানে কি হতে পারে, আল্ট্রাসাউন্ড যে কম্পাঙ্ক গুলো দিচ্ছে, তোমাদের জন্য এই প্রশ্নটা আমি রেখে দিলাম, তোমরা সঠিক উত্তরটা বলবে যে 20,000 হার্জের নিচে, 20,000 হার্জের উপরে, 5 হার্জ, এটা 5 না 5,000 হতো, 5,000 হার্জ, আর কোনোটি নয়। সঠিক অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? পরেরটা দেখো, বলছে এ টেল অফ টু সিটিজ কার লেখা? এটা তোমরা ম্যাক্সিমাম জনই জানো, ফেমাস লেখক যার নাম হচ্ছে চার্লস ডিকেন। এ টেল অফ টু সিটিজ, এটা চার্লস ডিকেন্সের লেখা। আমি তোমাদের আবারও বলে দিচ্ছি, অরবিন্দ আদিগা, রাস্কিন বন্ড, অরুন্ধতী রায়, কুলদীপ নায়ার, এই যে যারা রয়েছে, এদের বইগুলো কিন্তু যে কোনো বই থেকে বা ইন্টারনেট থেকে ভালো করে পড়ে নেবে। এই ধরনের লেখকদের বই কিন্তু দিয়ে থাকে। নতুন যদি কোনো লেখক বই লিখে থাকে, তার জন্য যদি কোনো পুরস্কার পায়, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স অনুসারে পড়ে নেবে, এগুলো কিন্তু এক্সামে দেয়। 20 নম্বর প্রশ্নটা তোমাদের জন্য রইলো, বলছে নির্বাচন কমিশন, মানে নিচের কোনটা যেটা আছে, কোনগুলো ঠিক আর কোনগুলো ভুল, এই প্রশ্নটা তোমাদের জন্য রইলো, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরের দেখো প্রশ্নটা, নিচের মধ্যে কাকে প্রথমবারের মতো রানী এলিজাবেথ ওমেন্স অব দ্য ইয়ার
পুরস্কারে বিজয়ী ঘোষণা করা হলো? দেখো এটা মনে রাখবে, এর নাম হচ্ছে সুয়েলা ব্রাভার ম্যান। সুয়েলা ব্রাভার ম্যান পেয়েছিল কি প্রথমবারের মতো রানী এলিজাবেথ ওমেন্স অব দ্য ইয়ার পুরস্কার। পুরস্কারগুলো পড়বে, সামনের পরীক্ষাতে দিয়ে দেবে আশা করছি। পরের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, গোদাবরী কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? নদী বলার আগে তোমাদেরকে আগে বলে দিই, এই যে দক্ষিণ ভারতের যে নদীগুলো রয়েছে, গোদাবরী, তারপরে রয়েছে কৃষ্ণা, কাবেরী, এ মহানদী, এগুলো কোন কোন স্টেটের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? আবার একটা কথা বলে দিই, এই কোন কোন স্টেটের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এবং তার আশেপাশে কোনো অভয়ারণ্য আছে কিনা, এইগুলো কিন্তু পড়বে। যদি কোনো অভয়ারণ্যের ভেতর দিয়ে যায়, খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে নদীটা। মনে রাখবে, ডিপ ডিপ প্রশ্ন কিন্তু এখন দিচ্ছে, তোমাদেরকে কিন্তু পড়ে রাখতে হবে। তো তোমাদের এই উত্তরটা বলে দিই, এখানে যে সঠিক উত্তর তোমরা দেখতে পাচ্ছ, তার অপশন এ তে আছে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা। এই তিনটে রাজ্যের ভেতর দিয়ে কিন্তু গোদাবরী নদী প্রবাহিত হয়েছে। দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলে? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরের প্রশ্ন দেখো, নোবেল গ্যাসগুলি কোন পর্যায় সারণী, নোবেল গ্যাসগুলি কোন পর্যায় সারণী, মানে পর্যায় সারণীতে কোন গ্রুপের অন্তর্গত নোবেল গ্যাসগুলো? ঠিক আছে, একটুখানি লেখার ভুল হয়েছে, পরে নিয়ে। নোবেল গ্যাসগুলো হচ্ছে, তোমরা সবাই জানো, 18 নম্বর, হ্যাঁ, 18 নম্বর গ্রুপের অন্তর্ভুক্ত। পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্ন বলছে, আর ভালো কথা, যদি তোমরা রেলের জন্য প্রিপারেশন নাও তাহলে কিন্তু পর্যায় সারণীটাকে ভালো করে পড়ে রেখে দিতে হবে। কোনটায় নোবেল গ্যাস রয়েছে, কোনটায় হাইড্রোজেন গ্যাস রয়েছে, এই ধরনের গ্যাসগুলো পড়ে নিতে হবে। আর যা বিরল বিরল যেগুলো গ্যাস, সেগুলো কিন্তু পড়ে যেতে হবে। পরে বলছে, নিম্নলিখিত কোন ব্রিটিশ সেনাপতি পেশোয়া দ্বিতীয় বাজিরাওকে পরাজিত করেছিলেন? সবাই জানো পেশোয়া কি। পেশোয়া হচ্ছে যে শিবাজী মহারাজ ছিলেন, তাদের প্রধানমন্ত্রীদেরকে পেশোয়া বলা হতো। শিবাজী মহারাজ মরে যাওয়ার পর, অর্থাৎ তার ছেলের যখন শম্ভুজি রাজত্ব করে, তার তার সময়ও প্রধানমন্ত্রীর গুরুত্ব যথাযথ ছিল, কিন্তু যখন শম্ভুজি মারা যান, তারপরে কিন্তু মারাঠা সাম্রাজ্যের প্রধান হয়ে ওঠে এই পেশোয়ারা। ঠিক আছে, আর এই কারণেই কিন্তু মারাঠা সাম্রাজ্যের একদিক থেকে, এই কারণেই কিন্তু মারাঠা সাম্রাজ্যের পতন ঘটেছিল। ঠিক আছে, এই দায়ী গোষ্ঠী দ্বন্দ্ব এখানে একটা দায়ী কারণ। মনে রাখবে, 8 জন পেশোয়া ছিলেন, ঠিক আছে, তো তাদের ভেতরে দ্বন্দ্ব হতেই পারে। এই এই জন্য কিন্তু মারাঠা সাম্রাজ্যের পতন ঘটেছিল, মনে রাখবে। অযোগ্য অনেকগুলো কারণ আছে, তার মধ্যে এটা একটা কারণ। 25 নম্বর প্রশ্ন দেখো, কত সালে প্রথম আইন কমিশন গঠিত হয়? এটা বলে দেখ, সবাই বলবে, এটা কমেন্টে জানাবে। হ্যাঁ, যদিও আমি বলে দিচ্ছি তোমাদের, যদি না খুঁজে পাও, এটা হচ্ছে 1955। ঠিক আছে, আইন কমিশন তৈরি হয়েছিল। ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য কি ছিল এবং কত সালে সেটি তৈরি হয়েছিল, কমেন্টে কমেন্ট করে জানাবে। পরের প্রশ্ন দেখো, ভারত মাতা কে প্রকাশ করেছিলেন? ভারত মাতা সবাই জানো, ভারত মাতা কি একটা পত্রিকা। ঠিক আছে, এটা হচ্ছে যত সম্ভব অজিত অজিত সিং করেছিল। ঠিক আছে, ভারত মাতা। পরে দেখো, ভারতের প্রথম কমান্ডার ইন চিফ কে ছিলেন? ভারতের প্রথম কমান্ডার ইন চিফ, মনে রাখবে, কে এম কারিয়াপ্পা। তিনি ভারতের প্রথম কমান্ডার ইন চিফ ছিলেন। এই ধরনের প্রশ্নগুলো পড়ে নেবে। ভারতের প্রথম সবকিছু পুরো, ভারতের প্রথম পুরুষ, ভারতের প্রথম মহিলা। প্রথমে যারা বিগিনার আছো, যারা সদ্য পড়াশোনা শুরু করছো, তারা যে কোনো একটা জেনারেল নলেজের ভালো বই কিনবে। মার্কেটে অনেক বই অ্যাভেলেবেল রয়েছে, সেখান থেকে এই ধরনের প্রশ্নগুলো পড়ে নেবে। যে ভারতের প্রথম কে, পৃথিবীর প্রথম কে, ভারতের বৃহত্তম, ক্ষুদ্রতম, এই ধরনের জিনিসগুলো এই সব পড়ে নেবে। ঠিক আছে, আর পরের প্রশ্ন দেখো, বলছে ভারতের সেচের দ্বিতীয় প্রধান উৎস কি? দেখো, আগে কিন্তু ভারতের প্রধান উৎস যেটা ছিল সেটা খাল ছিল, কিন্তু খাল কিন্তু এখন ভারতের দ্বিতীয় প্রধান উৎস হয়ে গেছে। হ্যাঁ, প্রথমে কিন্তু, প্রথম আমি তোমাদের জন্য প্রশ্ন করে রাখলাম, ভারতের সেচের প্রধান উৎস কি এখন, অর্থাৎ এখন প্রধান উৎসটা কি প্রথম? ঠিক আছে, খাল তো দ্বিতীয়তে র্যাঙ্ক করেছে, তাহলে প্রথমে কে র্যাঙ্ক করেছে, এটা তোমাদের জন্য প্রশ্ন রইল। পরবর্তী দেখো, জ্ঞানপীঠ পুরস্কার কোন বছর থেকে দেওয়া শুরু হয়? সাহিত্যের পুরস্কার তোমরা সবাই জানো, কত সাল থেকে দেওয়া শুরু হয়? 1965 থেকে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া শুরু হয়। তোমাদের জন্য প্রশ্ন রইল, ভারতের প্রথম মহিলা জ্ঞানপীঠ প্রাপক কে ছিলেন এবং তার কোন বইয়ের জন্য তিনি প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান? ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, লাস্ট প্রশ্ন, জিএনপি গণনার সময় নিচের কোনটির প্রয়োজন হয় না? ঠিক আছে,
এই জিএনপি কি কমেন্ট করে জানাবে, এবং এর যে সঠিক অ্যান্সার হচ্ছে নিট বিদেশি বিনিয়োগ। ঠিক আছে, এইটার প্রয়োজন হয় না, বাকি সবকিছুর প্রয়োজন হয়, যেমন বেসরকারি বিনিয়োগ, নাগরিকগণের মাথাপিছু আয়, সরকার কর্তৃক পণ্য ক্রয়, এই সবগুলো। কিন্তু নিট বিদেশি বিনিয়োগ এইটা কিন্তু জিএনপি তে গণনা হয় না। জিএনপি, জিডিপি, এই ধরনের জিনিসগুলো কি, এগুলো কিন্তু আমাদের ইকোনমিক্স এর পার্ট। ইকোনমিক্স বা ইকোনমি বলতে পারো, ইকোনমিক্স বলবো না, ইকোনমির পার্ট, ইন্ডিয়ান ইকোনমির পার্ট। এগুলো কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে। ব্যাংকিং সেক্টর কি, শিল্প, ইকোনমি পড়তে গেলে চারটে বলবো, চারটে পড়ে রাখবে। ব্যাংক, কৃষি, শিল্প, এবং কতগুলো সংস্থা রয়েছে বা কতগুলো কমিশন রয়েছে, যেগুলো কিনা ভারতের ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট তথা ব্যাংকের জাতীয়করণের জন্য দায়ী। এই ধরনের কিছু প্রশ্ন এক্সামে দেয়, তোমরা পড়ে রাখবে। ঠিক আছে, আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এবং তোমরা যদি চাও পরবর্তীতে এরকম ভিডিও পেতে, আর সেটা নোটিফিকেশন তোমাদের কাছে যায়, তাহলে তোমরা কি করবে, পাশের যে বেল আইকনটা রয়েছে সেই বেল আইকনটাতে একটা ক্লিক করে দেবে। ঠিক আছে, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। এই ভিডিওটা কেমন লাগলো, জিকে গুলো কেমন লাগলো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট করলে, তোমরা আগ্রহী হলে আমরা তোমাদের জন্য আরো ফ্রিতে ভিডিও আনতে বাধ্য। কারণ তোমাদের এতটা রেসপন্স যদি থাকে বা এতটা তোমাদের কাছ থেকে আমরা পেয়ে থাকি, তাহলে আমাদের তো নিজেদের আরো কাজ করতে ইচ্ছা করবে, যে না, আমাদের কাছ থেকে তোমরা উপকৃত হচ্ছ। তাই অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ঠিক আছে, আর তোমাদের যদি কোনো নিজের পার্সোনাল কোনো ডাউট থাকে জিকে সম্পর্কে বা কোনো বিষয়ে কোনো ডাউট থাকে, কমেন্টে জানাবে, বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা টেলিগ্রাম নাম্বার তোমাদেরকে দিয়ে দেওয়া হবে কমেন্টে, যে তোমরা সেখানে গিয়ে যোগাযোগ করবে। ঠিক আছে, আর আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো, ইম্পর্টেন্ট জিকে তোমাদের সঙ্গে আলোচনায় আসবো, সেইগুলো তোমরা ভালো করে পড়বে, এইগুলো তোমরা ভালো করে পড়বে। আশা করছি তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট হবে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে।